একটি কলেজের সাধারণ রিসার্চ প্রজেক্ট যে জীবনের সবথেকে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমরা 5 বন্ধু, অর্ক, সায়ন্তন, নীল, রাই আর তন্নি। আমাদের বিষয় ছিল বিংশ শতাব্দীর চিকিৎসা বিজ্ঞানের বিবর্তন ও পরিত্যক্ত হাসপাতাল। এই প্রজেক্টের খাতিরেই আমরা হদিশ পাই উত্তরবঙ্গের এক দুর্গম পাহাড়ের খাঁজে লুকিয়ে থাকা সেন্ট জুডস অ্যাসাইলাম অ্যান্ড হসপিটালের। স্থানীয়রা এলাকাটিকে বলে রক্তচোষা কুঠির। 1940-এর দশকে এখানে এক রহস্যময় প্লেগের প্রাদুর্ভাব ঘটেছিল। লোকের মুখে প্রচলন আছে সেই সময়কার চিফ সার্জন ডক্টর সিলভানাস রোগীদের সুস্থ করার বদলে তাদের উপর অমানবিক সব জৈব পরীক্ষা চালাতেন। জ্যান্ত মানুষের শরীর থেকে চামড়া ছাড়িয়ে অন্য শরীরে জোড়া লাগানো, মস্তিষ্কের নিউরন নিয়ে খেলা করা, এই ছিল তার নেশা। 1945 সালের এক অমাবস্যার রাতে হাসপাতালের সব রোগী আর ডাক্তার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে ওটা অভিশপ্ত। আমরা যখন সেখানে পৌঁছলাম তখন সূর্য পাহাড়ের আড়ালে মুখ লুকোচ্ছে। কুয়াশার চাদরে ঢাকা সেই বিশাল 4তলা অট্টালিকাটা যেন কোনো এক প্রেতাত্মার কঙ্কাল। হাসপাতালের প্রধান ফটকটা ছিল বিশাল লোহার গ্রিলের। গেটের ওপর বসানো পাথরের দেবদূতগুলোর ডানা ভাঙা, মুখগুলোকেও যেন অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমরা ভেতরে পা রাখতেই এক অদ্ভুত ভারী বাতাস আমাদের ফুসফুসে চেপে বসল। নীল তার দামি ক্যামেরা বের করে নাইট ভিশন অন করল। সায়ন্তন নোটবুক নিল। আমরা দোতলার করিডোর দিয়ে হাঁটছিলাম। চারিদিকে ছড়ানো ছিটানো ভাঙা আসবাব, স্ট্রেচার আর কাঁচের ওষুধের শিশি। হঠাৎ তন্নি আর্তনাদ করে উঠল, দেখ, মেঝের দিকে দেখ। টর্চের আলো ফেলতেই দেখলাম মেঝের ধুলোর ওপর ছোট ছোট পায়ের ছাপ। কিন্তু সেই পায়ের ছাপগুলো মানুষের নয়, মনে হচ্ছে কোনো প্রাণীর যার নখগুলো ভীষণ ধারালো। ছাপগুলো সোজা গিয়ে মিশেছে একটা বন্ধ দরজার ভেতর। দরজার উপরে লেখা আইসোলেশন ওয়ার্ড, নো এন্ট্রি। আমরা যখন আইসোলেশন ওয়ার্ডের ভেতর ঢুকলাম তখন ঘড়িতে রাত 9টা। হাড় কাঁপানো ঠান্ডা বাতাস বইছে করিডর দিয়ে। হঠাৎ আমাদের কানে এলো একটা যান্ত্রিক আওয়াজ। মনে হচ্ছে কেউ পুরনো আমলের করাত দিয়ে হাড় কাটছে। শব্দটা আসছিল অপারেশন থিয়েটার থেকে। আমরা ভয়ে ভয়ে ওটির দরজা ঠেললাম। ভেতরে যা দেখলাম তা আমাদের স্নায়ু বিকল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ওটির মাঝখানে একটা পুরনো স্ট্রেচার রাখা। সেই স্ট্রেচারের উপর রাখা একটা মানুষের শরীর, কিন্তু সেটা আস্ত নয়। শরীরের অর্ধেকটা চামড়া কেউ খুবলে নিয়ে গেছে। মাংসপেশিগুলো এখনও কাঁপছে, যেন শরীরটা এখনও জীবিত। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো স্ট্রেচারের ওপর কোনো মানুষ ছিল না। আমাদের টর্চের আলো পড়ার সাথে সাথে সেই মৃতপ্রায় মাংসপিণ্ডটা সশব্দে নড়ে উঠল। পালা, পালা এখান থেকে, নীল চিৎকার করে উঠল। আমরা যখন দৌড়াতে শুরু করলাম তখন বুঝতে পারলাম হাসপাতালের দেওয়ালগুলো যেন শ্বাস নিচ্ছে। দেওয়ালের প্লাস্টার খুশে খুশে পড়ছে আর ভেতর থেকে মানুষের আঙুল বেরিয়ে আসছে। সায়ন্তন সবার পেছনে ছিল। হঠাৎ একটা অদৃশ্য হাত ওর পা ধরে টেনে নিল। ও আছড়ে পড়ল মেঝের ওপর। আমরা সায়ন্তনকে তুলতে যাওয়ার আগেই দেখলাম সিলিং থেকে একটা চটচটে কালো তরল ওর গায়ে পড়ছে। ওপরের দিকে তাকাতেই আমাদের সবার বুক ফেটে যাবার উপক্রম হলো। সিলিংয়ে লেপ্টে আছে একটা বিভৎস আকৃতি। সেটার কোনো মুখ নেই, কেবল একটা বিশাল হাঁ করা গর্ত আর কয়েকশো দাঁত। তার সারা গায়ে মানুষের হাত পা উল্টোপাল্টাভাবে গজিয়ে উঠেছে। সেই বিভীষিকাটা সায়ন্তনের পিঠের ওপর ঝাঁপিয়ে পড়ল। সায়ন্তনের আর্তনাদে পুরো হাসপাতাল থর থর করে কাঁপতে লাগল। সেই জীবটা ওর পিঠের মাংস কামড়ে খুবলে নিল। আমরা অসহায়ের মতো দেখলাম সায়ন্তনের পিঠের হাড় বেরিয়ে আসছে। রক্তে ভিজে গেল পুরো করিডর। অর্ক, বাঁচা আমায়! সায়ন্তনের এই শেষ কথাটা আজও আমার কানে বাজে। নীল তার ট্রাইপড দিয়ে ওই জীবটাকে মারার চেষ্টা করল, কিন্তু ট্রাইপডটা ওই দানবীর শরীরে ঢুকতেই সেটা তরল হয়ে গলে গেল। আমরা বুঝতে পারলাম এটা কোনো সাধারণ ভূত নয়, এটা ডক্টর সিলভানাসের সেই অসম্পূর্ণ পরীক্ষার ফসল, একটা লিভিং ডেড মাস। সায়ন্তনকে ফেলে রাখা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। আমরা 3 তলায় উঠে গেলাম, কিন্তু করিডরগুলো যেন বদলে যাচ্ছে। আমরা যেই পথ দিয়ে উঠছি সেই পথটাই বন্ধ হয়ে যাচ্ছে ইটের দেওয়ালে। তন্নি কান্নায় ভেঙে পড়ল। রাইয়ের হাত থেকে রক্ত বেরোচ্ছিল, কারণ দেওয়ালের সেই হাতগুলো ওর হাত খুবলে নিয়েছে।
হঠাৎ আমরা একটা গোপন কুঠুরির সন্ধান পেলাম। ওটা ছিল ডক্টর সিলভ্যানাসের ব্যক্তিগত ল্যাব। সেখানে কাঁচের জারে মানুষের বিভিন্ন অঙ্গ ভিজিয়ে রাখা ছিল। কোনো জারে আস্ত একটা মাথা, যার চোখগুলো এখনও ঘুরছে। রুমের মাঝখানে একটা ডায়েরি খোলা ছিল। ডায়েরির শেষ পাতায় নীল কালিতে লেখা, আমি অমরত্বের স্বাদ পেয়েছি, কিন্তু তার জন্য টাটকা মাংস আর ঘিলু প্রয়োজন। যারা আজ রাতে এখানে আসবে তারা আমার ল্যাবের নতুন উপাদান হবে। লেখার নিচেই একটা টাটকা সই ছিল, সেদিনের তারিখ দেওয়া। তার মানে সিলভ্যানাস এখনও এই হাসপাতালের কোথাও বেঁচে আছে। হঠাৎ ল্যাবের সবকটা টাঁচের জার একসাথে ফেটে গেল। জারের ভেতরের সেই অর্ধমৃত দেহাংশগুলো মেঝের ওপর কিলবিল করতে লাগল। তারা একে অপরের সাথে জুড়ে গিয়ে এক বিশাল আকার ধারণ করল। দরজার বাইরে থেকে আমরা নীল আর সায়ন্তনের চেনা গলা শুনতে পেলাম। অর্ক, দরজা খোলো, আমরা বেঁচে আছি। কিন্তু রাই যখন দরজা খুলতে যাচ্ছিল, আমি ওর হাত ধরলাম। না, ওগুলো ওরা নয়। কারণ আমি দরজার নিচের ফাঁক দিয়ে দেখছিলাম বাইরে দাঁড়িয়ে থাকা পায়ের তলায় কোনো পাতা নেই, কেবল হাড়ের টুকরো। সেই মুহূর্তে ল্যাবের ছাদ ভেঙে নিচে পড়ল সেই ডক্টর সিলভ্যানাস। তার অর্ধেক শরীর মানুষের আর বাকি অর্ধেক পচা যাওয়া পশুর। তার হাতে একটা বিশাল বড় ডেকোরেটর ছুরি। সে রাইয়ের চুলের মুঠি ধরে ওকে ওপরের দিকে তুলে নিল। রাইয়ের ঘাড়ের কাছে সে তার বিষাক্ত নখ দিয়ে খুবলে ধরল। আমার সামনেই রাইয়ের শরীরটা মাঝখান দিয়ে চিড়ে যাচ্ছিল। আমি জানতাম আমাদের আর বাঁচার কোনো পথ নেই। তখনই আমার চোখে পড়ল ল্যাবের কোণে রাখা কয়েকটা ইথারের জার আর অ্যালকোহলের বোতল। আমি নীলকে ইশারা করলাম। আমরা একসাথে সবকটা বোতল ওই পিশাচটার দিকে ছুঁড়ে মারলাম। নীল তার পকেট থেকে লাইটার জ্বালিয়ে ছুঁড়ে দিল। মুহূর্তের মধ্যে পুরো ল্যাব দাউ দাউ করে জ্বলে উঠল। আগুনের শিখা যখন ওই দানবটাকে গ্রাস করল, সে এক অমানসিক চিৎকার শুরু করল। সেই চিৎকারে মনে হলো পুরো পাহাড় ধসে পড়বে। আগুনের সুযোগ নিয়ে আমরা 3 তলার জানলা দিয়ে নিচে থাকা একটা ঝোপের ওপর ঝাঁপিয়ে পড়লাম। পেছনে ফিরে দেখি পুরো হাসপাতালটা আগুনের শিখায় দাউ দাউ করে জ্বলছে, আর জানলায় দাঁড়িয়ে আছে সায়ন্তন আর রাইয়ের ছায়ামূর্তি। তারা আমাদের দিকে হাত নাড়ছে না, বরং আমাদের দিকে আঙুল উঁচু করে অভিশাপ দিচ্ছে। আমরা 3 জন যখন পাহাড়ি রাস্তায় ফিরে এলাম তখন ভোর হয়েছে, কিন্তু আমাদের জীবন আর আগের মতো নয়। নীলের ক্যামেরাটা পুড়ে গেছে, কিন্তু তার মেমোরি কার্ডে যে শেষ ছবিটা উঠেছিল সেটা আমরা ল্যাপটপে দেখার সাহস পাইনি। সায়ন্তন আর রাইয়ের কোনো হদিশ পুলিশ পায়নি। পুলিশ যখন হাসপাতালে গেল, তারা দেখল হাসপাতালটা 100 বছর আগে পুড়ে ছাই হয়ে গেছিল। সেখানে কোনো নতুন আগুনের চিহ্ন নেই। কিন্তু তাহলে সায়ন্তন আর রাই কোথায় গেল? আর আমাদের শরীরে এই পচে যাওয়া মাংসের খুবলে পড়া দাগগুলো কেন এখনও সারছে না? ডাক্তাররা বলছেন এটা এক ধরনের বিরল সংক্রমণ, কিন্তু আমি জানি ওটা ডক্টর সিলভ্যানাসের দেওয়া স্মৃতিচিহ্ন। রাতের অন্ধকারে যখন একা থাকি, মনে হয় আমার ঘরের দেওয়াল থেকেও কয়েকটা হাত বেরিয়ে আসছে আমাকে ছোঁয়ার জন্য। সায়ন্তন আর রাইয়ের নিখোঁজ হওয়াটা আমাদের কুড়ে কুড়ে খাচ্ছিল। পুলিশ কেস, ইনভেস্টিগেশন সবই অমীমাংসিত বলে ফাইলবন্দি হয়ে গেছে। কিন্তু রাতে ঘুমোলেই নীল আর তন্নি স্বপ্ন দেখত সায়ন্তন আর রাই ওই হাসপাতালের অন্ধকার স্ট্রেচারে শুয়ে আমাদের ডাকছে। ওদের গলার স্বরটা স্বাভাবিক ছিল না, যেন মাংসপেশি ছিঁড়ে বেরিয়ে আসছে শব্দগুলো। আমরা ঠিক করলাম শেষবারের মতো যাব। এবার আমাদের সাথে ছিল ভারী টর্চ, কাটারি আর 1 গ্যারেল পেট্রোল। মনে মনে ঠিক করেছিলাম যদি ওদের নাও পাই, ওই অভিশপ্ত নরকটাকে চিরতরে ছাই করে দিয়ে আসব। রাত ঠিক 12টা। পূর্ণিমার চাঁদ মেঘের আড়ালে ঢাকা পড়েছে। হাসপাতালের গেটের সামনে দাঁড়াতেই এক পচা মাংসের গন্ধে আমাদের বমি আসার উপক্রম হলো। অদ্ভুত ব্যাপার, গতবার যা পুড়ে ছাই হয়ে গিয়েছিল বলে আমরা দেখেছিলাম, আজ সেখানে সেই আগের মতোই অটুট অট্টালিকা দাঁড়িয়ে আছে। কোনো আগুনের চিহ্ন নেই। অর্ক, আমার মনে হচ্ছে আমরা কোনো টাইম লুপে ঢুকে পড়ছি, নীল ফিসফিস করে বলল। ওর হাতে ধরা টর্চের আলোটা বারবার কাঁপছিল। আমরা ভেতরে পা রাখতেই সদর দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। পিছনে কোনো হাতল নেই, কোনো খিল নেই, যেন দেওয়ালটাই জোড়া লেগে গেছে। এখন ফেরার পথ বন্ধ। ততক্ষণে আমাদের কানে আসতে শুরু করেছে এক অদ্ভুত চাপা কান্নার শব্দ। শব্দটা আসছে মাটির তলার মর্গ থেকে। আমরা টলমলে পায়ের নিচের সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। প্রতিটি ধাপে জমাট বাঁধা রক্ত, যা এখনও তরল। মর্গের লোহার ড্রয়ারগুলো নিজে থেকেই খুলছে আর বন্ধ হচ্ছে। হঠাৎ একটা ড্রয়ার থেকে একটা হাত বেরিয়ে এলো। হাতটা চেনা, সায়ন্তনের হাতে থাকা সেই রূপোর আংটিটা এখনও জ্বলজ্বল করছে।
আমরা দৌড়ে গেলাম ড্রয়ারটার কাছে, কিন্তু সায়ন্তনকে দেখে আমাদের চিৎকার গলায় আটকে গেল। সায়ন্তনের শরীরের চামড়া সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়েছে, ওর পেশি আর স্নায়ুগুলো কাঁপছে, ওর চোখ দুটো উপড়ে নেওয়া হয়েছে, সেই গর্ত দিয়ে চুইয়ে পড়ছে কালো এক ধরনের তরল। ও মুখ খুলল, কিন্তু কোনো কথা বেরোলো না, শুধু একরাশ পোকা ওর মুখ থেকে বেরিয়ে এলো। বাঁচাবি না আমাদের? কণ্ঠস্বরটা সায়ন্তনের নয়, বরং কয়েকশো মানুষের আর্তনাদ একসাথে মিশে প্রতিধ্বনিত হলো মর্গের দেওয়ালে। হঠাৎ মর্গের এক কোণে রাখা একটা বড় কাঁচের জারের ভেতর আলো পড়ল। সেখানে রাই, ওর মাথাটা একটা মেশিনের সাথে জোড়া লাগানো, আর ওর শরীরটা অন্য একজনের শরীরের সাথে সেলাই করে জুড়ে দেওয়া হয়েছে। সেই শরীরটা আর কারো নয়, স্বয়ং ডক্টর সিলভানাসের। সিলভানাসের পচা গলা মুখের একটা পাশ রাইয়ের সুন্দর চেহারার সাথে মিশে এক বিভৎস সংকর তৈরি হলো। সেই দানবটা উঠে দাঁড়ালো। রাইয়ের অর্ধেক মুখটা কাঁদছে আর সিলভানাসের অর্ধেকটা হাসছে। নতুন উপাদান এসেছে, নীল, অর্ক, তন্নি, রাইয়ের গলায় সিলভানাস কথা বলে উঠল। নীল আর সহ্য করতে না পেরে পেট্রোলের গ্যালনটা ছুঁড়ে মারল, কিন্তু সিলভানাস এক লাফে মেঝের ওপর নেমে এলো। তার গতি মানুষের মতো নয়। চোখের পলকে সে নীলের সামনে পৌঁছল এবং তার থাবা দিয়ে নীলের পেটের মাঝখান থেকে একটা অংশ খুবলে তুলে নিল। নীল যন্ত্রণায় চিৎকার করারও সময় পেল না। ওর নাড়ি ভুঁড়িগুলো মেঝের উপর ছড়িয়ে পড়ল। তন্নি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। আমি একা দাঁড়িয়ে আছি, হাতে শুধু একটা জ্বলন্ত মশাল। সিলভানাস আমার দিকে এগোতে লাগল। ওর প্রতিটি পদক্ষেপে মেঝে ফেটে রক্ত বেরোচ্ছিল। রাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। ও যেন মনে মনে আমাকে বলছে, সব শেষ করে দাও অর্ক, আমাদের মুক্তি দাও। আমি জানতাম এখান থেকে আমি আর বেঁচে ফিরব না। আমি পেট্রোলের বাকি অংশটা নিজের গায়ে আর চারিদিকে গ্যাসের সিলিন্ডারগুলোর ওপর ঢেলে দিলাম। সায়ন্তন, রাই, নীল, তোদের একা ছাড়ব না রে, আমি বিড়বিড় করলাম। লাইটারটা জ্বালিয়ে আমি সেই অক্সিজেনের সিলিন্ডারের স্তূপে ছুঁড়ে মারলাম। এক প্রচণ্ড বিস্ফোরণে পুরো মর্গ কেঁপে উঠল। আগুনের লেলিহান শিখা আমাদের গ্রাস করে নিল। আমি দেখলাম সিলভানাসের শরীরটা জ্বলছে আর রাইয়ের মুখে এক অদ্ভুত শান্তির হাসি ফুটে উঠছে। পরদিন স্থানীয় সংবাদপত্রে একটি ছোট্ট খবর বেরোলো। পুরনো হাসপাতালের ধ্বংসাস্তূপে একটি বড় অগ্নিকাণ্ড। কোনো মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। 1 মাস পর পুলিশের ফরেন্সিক ল্যাবে একটা অডিও রেকর্ডার পাওয়া গেল, যা নীলের পকেটে ছিল। সেই রেকর্ডিংয়ে কেবল 4 জনের কণ্ঠস্বর শোনা যায় না, শোনা যায় 5 জনের। শেষ মুহূর্তের শব্দ ছিল, আমরা এখন এক হয়ে গেছি অর্ক, আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। আজও সেই পাহাড়ি রাস্তার কাছে গেলে পর্যটকরা শুনতে পায় 5 জন বন্ধু মিলে হাসাহাসি করছে। কিন্তু যারা সেই শব্দ অনুসরণ করে জঙ্গলে ঢোকে তাদের আর খুঁজে পাওয়া যায় না। কেবল তাদের শরীরের চামড়াটা বনের কাঁটা ঝোপে বিঁধে থাকতে দেখা যায়, নিখুঁতভাবে খুবলে নেওয়া। তো ভিউয়ার্সরা, আমার আজকের বলা গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর গল্পটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন হাড় হিম করা ভূতের গল্প শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ডোন্ট ফরগেট ক্লিক দ্য বেল আইকন। তো ভিউয়ার্সরা, আজকের জন্য টাটা। দেখা হবে নতুন একটা হাড় হিম করা ভূতের গল্প নিয়ে।